আচ্ছা, একটা সাধারণ দৃশ্য ভাবা যাক। কেউ একজন ধরুন জেনারেটিভ এআই এর উপর একটা অনলাইন কোর্স কিনবেন। বেশ। ওয়েবসাইটে গেলেন, কোর্স পছন্দ হলো, কিন্তু পেমেন্ট করতে গিয়েই একটা বিশাল ঝামেলা। হুম। একের পর এক ওটিপি, লম্বা একটা ফর্ম, তারপর একটা জটিল পেমেন্ট গেটওয়েতে গিয়ে আটকে গেলেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ছেড়ে দিলেন, তাই তো? একদম অন্য একটা ওয়েবসাইটে চলে গেলেন, যেখানে এক ক্লিকেই পেমেন্ট হয়ে যায়। এই যে ছোট ছোট বিরক্তি বা বাধা, এগুলোকেই তো বলে ফ্রিকশন, তাই না? ঠিক তাই। আর শুনতে নিরীহ লাগলেও এই ফ্রিকশনই কিন্তু গ্রাহকদের তাড়িয়ে দেয় আর ব্যবসার অনেক বড় ক্ষতি করে দেয়। আজ আমরা এই অদৃশ্য শত্রুর ব্যাপারেই গভীরে যাব। আর এই আলোচনাটা শুধু গ্রাহকদের বিরক্তি নিয়ে নয়, বরং এর চেয়েও অনেক বড় একটা বিষয় নিয়ে। আজকের আলোচনার মূল ফোকাস হলো কিভাবে আধুনিক সংস্থাগুলো শুধু বাইরের গ্রাহকদের জন্যই নয়, নিজেদের ভেতরের কর্মীদের জন্য এই ধরনের বাধা বা সাংগঠনিক ঘর্ষণ দূর করতে পারে। সাংগঠনিক ঘর্ষণ, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের আজকের সোর্সগুলো বলছে এই ঘর্ষণ দূর করতে পারলেই একটা সাধারণ কোম্পানি হয়ে উঠতে পারে অসাধারণ, যাকে বলা হচ্ছে বাধাহীন সংগঠন বা ফ্রিকশনলেস অর্গানাইজেশন। বাহ! আমরা এই যাত্রার একটা নীলনকশা দেখব এই যাত্রার শেষে কি আছে, আর এই পরিবর্তনে এআই এবং কোম্পানির সংস্কৃতি বা কালচারের ভূমিকা ঠিক কতটা। তার আজকের আলোচনাটা একটা যাত্রার মতো, একটা সাধারণ, হয়তো কিছুটা ধীর গতির কোম্পানি থেকে একটা অসাধারণ, দ্রুতগামী আর কার্যকর সংগঠনে পৌঁছানোর যাত্রা। একদম। আজকের এই অনিশ্চিত ব্যবসায়িক জগতে টিকে থাকার জন্য এর কোনো বিকল্প নেই। তাহলে চলুন এই যাত্রার গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, শুরুতেই এই সাংগঠনিক ঘর্ষণ বা অর্গানাইজেশনাল ফ্রিকশন জিনিসটা ঠিক কি, সেটা একটু সহজ করে বোঝা দরকার। এটা কি শুধু পুরনো সফটওয়্যার বা স্লো ইন্টারনেট? না না, এটা আসলে তার চেয়ে অনেক গভীর একটা সমস্যা। এটা শুধু প্রযুক্তিগত ব্যাপার নয়। আচ্ছা। সাংগঠনিক ঘর্ষণ হল সেই সব অদৃশ্য দেয়াল, অপ্রয়োজনীয় নিয়মকানুন আর অদক্ষ প্রক্রিয়া যা একটা সংস্থার স্বাভাবিক গতিকে কমিয়ে দেয়। আমাদের সোর্সগুলো কয়েকটা খুব সাধারণ উদাহরণ তুলে ধরেছে। যেমন ধরুন আমলাতান্ত্রিক জটিলতা। ওহ, এটা তো খুব পরিচিত। হ্যাঁ, একটা ছোট সিদ্ধান্ত নিতে যদি 7টা স্তর পার হতে হয়, তাহলে নতুন কোনো আইডিয়া তো অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিক, এর সাথে নিশ্চয়ই আরও অনেক কিছু জড়িত। অবশ্যই। যেমন জটিল অনুমোদন প্রক্রিয়া। একটা সামান্য খরচের বিল পাস করাতে যদি 3 জনের সই লাগে আর তাদের একজন ছুটিতে থাকেন, তাহলে তো পুরো কাজটাই আটকে গেল। ভাবুন তো, এই ছোট ছোট জিনিসগুলো দিনের শেষে কতটা সময় আর শক্তি নষ্ট করে। এর সাথে আছে অপ্রয়োজনীয় কর্মপ্রবাহ, যেখানে একই কাজ বিভিন্ন টিম আলাদা আলাদাভাবে করছে। কেউ জানেই না। কেউ জানে না। আর সবচেয়ে বড় দুটো সমস্যা হলো সমন্বয়হীন সিস্টেম আর সহযোগিতার অভাব। এই দুটো বিষয় একটু ভেঙে বললে ভালো হয়। সমন্বয়হীন সিস্টেম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ধরুন, একটা কোম্পানির সেলস টিম একটা সফটওয়্যার ব্যবহার করে, মার্কেটিং টিম আরেকটা, আর অ্যাকাউন্টস টিম সম্পূর্ণ ভিন্ন একটা সিস্টেম। একদম। এদের মধ্যে কোনো তথ্যের আদান-প্রদান হয় না। ফলে সেলস টিম জানে না মার্কেটিং কি ক্যাম্পেইন চালাচ্ছে, আর অ্যাকাউন্টস টিম গ্রাহকের পেমেন্টের ইতিহাস সহজে খুঁজে পায় না। আচ্ছা, পুরো সংস্থাই তখন বিচ্ছিন্ন দ্বীপের মতো কাজ করে। ঠিক, এটাই সমন্বয়হীনতা। আর এর থেকেই জন্ম নেয় সহযোগিতার অভাব, যা পুরো সংস্থার গতি কমিয়ে দেয় আর ভুল বোঝাবুঝি বাড়ায়। এর চূড়ান্ত পরিণতি একটাই: প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। তাহলে এই অদৃশ্য শত্রু, এই ঘর্ষণকে হারানোর উপায় কি? আমাদের সোর্সগুলো একটা 3 ধাপের একটা যুদ্ধ পরিকল্পনার কথা বলছে। প্রথমে শত্রুকে চিহ্নিত করা, তারপর প্রক্রিয়াকে সহজ করা এবং সবশেষে অটোমেশন বা স্বয়ংক্রিয়করণের অস্ত্র ব্যবহার করা। তো প্রথম ধাপ অর্থাৎ চিহ্নিতকরণ, এটা কিভাবে করা সম্ভব? এটা অনেকটা একজন ডাক্তারের রোগ নির্ণয়ের মতো। আচ্ছা। ডাক্তার যেমন উপসর্গ দেখে রোগটা কি তা বোঝার চেষ্টা করেন, তেমনি একটা সংস্থাকে তার ভেতরের প্রক্রিয়াগুলো খুঁটিয়ে দেখতে হবে। এর জন্য কয়েকটা দারুণ উপায় আছে। যেমন সংস্থার সব প্রক্রিয়াকে নিরীক্ষা করা, অর্থাৎ অডিট করা। আর তবে সবচেয়ে কার্যকর উপায় হল যারা প্রতিদিন এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যান, অর্থাৎ কর্মী এবং গ্রাহক, তাদের কাছ থেকে সরাসরি মতামত নেওয়া। রাইট। আর সবশেষে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে দেখা যায় ঠিক কোন জায়গায় কাজটা আটকে যাচ্ছে বা সময় বেশি লাগছে।
এর কোনো বাস্তব উদাহরণ কি আমাদের সোর্সগুলোতে আছে? হ্যাঁ, একটা দারুণ উদাহরণ আছে। ভারতের একটি বড় উৎপাদনকারী সংস্থা দেখছিল যে তাদের নতুন সরবরাহকারী নিয়োগ করতে হুম অনেক সময় লেগে যাচ্ছে। হুম তারা পুরো ক্রয় প্রক্রিয়াটা নিরীক্ষা করে দেখতে পেল যে প্রায় ৮টি ভিন্ন স্তরে অনুমোদন নিতে হয়, আর তাই পুরো প্রক্রিয়া শেষ হতে সপ্তাহ পেরিয়ে যেত। ৮টা স্তর। হ্যাঁ, যে মাত্র তারা এই মূল সমস্যাটা চিহ্নিত করতে পারল, তারা অনুমোদনের স্তর কমিয়ে আনল এবং পুরো প্রক্রিয়াটা কয়েকদিনের মধ্যে শেষ করার ব্যবস্থা করল। এটাই হলো সঠিকভাবে সমস্যা চিহ্নিত করার শক্তি। দারুণ ব্যাপার। সমস্যা চিহ্নিত করার পর দ্বিতীয় ধাপ হল প্রক্রিয়া সহজীকরণ বা স্ট্রিমলাইনিং। এর মানে তো নিশ্চয়ই অপ্রয়োজনীয় ধাপগুলো ছেঁটে ফেলা। ঠিক তাই। এর মানে হল কাজের পদ্ধতিকে যতটা সম্ভব সহজ আর যুক্তিসঙ্গত করে তোলা। যেমন কর্মীদের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। যাতে তাদের হাড় কাথায় ম্যানেজারের কাছে দৌড়াতে না হয়। একদম। অথবা বিভিন্ন বিভাগের বিচ্ছিন্ন সিস্টেমগুলোকে একসাথে জুড়ে দেওয়া, যাতে তথ্যের আদান-প্রদান সহজ হয়। মূল লক্ষ্য হল কাজটা শেষ করার জন্য সবচেয়ে সোজা রাস্তাটা খুঁজে বের করা। আর এই পরিকল্পনার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধাপ হল স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন। এআই এবং অটোমেশন আজকাল প্রায় শোনা যায়। এটাই ঘর্ষণ কমানোর ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করে? অটোমেশন হলো এই পরিবর্তনের গেম চেঞ্জার। এটা শুধু মানুষের কাজের বোঝা কমায় না, ভুলের সম্ভাবনাও প্রায় শূন্যে নামিয়ে আনে, আর কাজের গতি মানে রকেটের মতো বাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ যেমন গ্রাহক পরিষেবার কথাই ধরুন। এআই চ্যাটবট এখন 24/7 গ্রাহকদের সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে, যার ফলে মানুষ কর্মীরা আরও জটিল সমস্যা সমাধানের জন্য সময় পান। আবার অ্যাকাউন্টস বিভাগে স্বয়ংক্রিয়ভাবে চালান তৈরি হওয়া বা মানব সম্পদ বিভাগে এআই ব্যবহার করে হাজার হাজার আবেদনপত্র থেকে সেরা প্রার্থী খুঁজে বের করা, এই সবকিছুই অটোমেশনের উদাহরণ। কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে। অতিরিক্ত অটোমেশনের ফলে কি মানুষের চাকরির ভয় তৈরি হচ্ছে না? বা গ্রাহক পরিষেবার ক্ষেত্রে মানুষের সাথে যোগাযোগের যে একটা ব্যক্তিগত ছোঁয়া থাকে, সেটা কি হারিয়ে যাচ্ছে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সোর্সগুলোই এই বিষয়ে সতর্ক করেছে। দেখুন, অটোমেশনের লক্ষ্য কিন্তু মানুষকে প্রতিস্থাপন করা নয়, বরং মানুষের ক্ষমতাকে আরও বাড়ানো। আচ্ছা। যেমন ভারতের একটি ফিনটেক সংস্থা আগে ঋণ অনুমোদন করত ম্যানুয়ালি, যাতে কয়েকদিন লেগে যেত। এখন তারা এআই ভিত্তিক একটা সিস্টেম ব্যবহার করে, যা আবেদনকারীর ঝুঁকি বিশ্লেষণ করে কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়। কয়েক ঘণ্টায়? হ্যাঁ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা এখনও একজন মানুষই নেন। এখানে এআই মানুষটিকে আরও ভালো এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, তার জায়গা নিচ্ছে না। বুঝতে পারছি। লক্ষ্য হল পুনরাবৃত্তিমূলক এবং বিরক্তিকর কাজগুলো মেশিনের ওপর ছেড়ে দিয়ে মানুষকে আরও সৃজনশীল এবং কৌশলগত কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়া। তার মানে এই ৩ ধাপের পরিকল্পনা অনুসরণ করলে একটা সংস্থা ধীরে ধীরে তার ভেতরের বাধাগুলো দূর করতে পারে। এর চূড়ান্ত লক্ষ্য কি? কোথায় পৌঁছাতে চাইছি আমরা? আমরা পৌঁছাতে চাইছি এমন একটা জায়গায় যাকে বলা হচ্ছে একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন সংগঠন বা হাই পারফরম্যান্স অর্গানাইজেশন। হাই পারফরম্যান্স অর্গানাইজেশন। হ্যাঁ, কোভিড-19 মহামারী এক্ষেত্রে একটা বড় অগ্নি পরীক্ষা ছিল। যে সংস্থাগুলো আগে থেকেই দ্রুতগামী এবং নমনীয় ছিল, তারা টিকে গেছে, আর যারা পুরনো পদ্ধতিতে আটকে ছিল, তারা হোঁচট খেয়েছে। এই পরিস্থিতি আমাদের ভুকা দুনিয়ার বাস্তবতার মুখোমুখি করেছে: ভলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি এবং অ্যাম্বিগুইটি। অর্থাৎ এমন এক জগৎ যা প্রতিনিয়ত বদলাচ্ছে। এই প্রসঙ্গে রিলায়েন্স জিওর উদাহরণটা তো দারুণভাবে খাপ খায়। মহামারীর সময় তারা যা পড়েছে তা এক কথায় অবিশ্বাস্য। একদম। জিওস কেস স্টাডিটা একটা আদর্শ উদাহরণ। যখন বেশিরভাগ সংস্থা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, জিও সেই সংকটকে একটা বিরাট সুযোগে পরিণত করেছিল। কিভাবে? তারা সেই সময় গুগল এবং ফেসবুকের মতো বিশ্বসেরা সংস্থাগুলোর কাছ থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ আকর্ষণ করে। এটা সম্ভব হয়েছিল কারণ তাদের ব্যবসায়িক মডেলটা ভবিষ্যতের জন্য প্রস্তুত ছিল। শুধু তাই নয়, তারা খুব দ্রুত জিও মার্টকে প্রসারিত করে এবং তাকে হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত করে দেয়। এটা তো ভারতের সাধারণ রিটেল ব্যবসার চেহারাটাই বদলে দিয়েছে। ঠিক। ঘরে বসেই মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে শুরু করল। আর এর পাশাপাশি তারা 5G প্রযুক্তিতেও নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করে। জিও এই অগ্নিপরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধু একটা টেলিকম কোম্পানি নয়, বরং একটা সম্পূর্ণ প্রযুক্তি ইকোসিস্টেম। তারা দেখিয়েছে
কিভাবে সংকটকে সুযোগে পরিণত করে একটা উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন সংগঠনে রূপান্তরিত হওয়া যায়। তাহলে জিও বা টেসলার মতো কোম্পানিগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? কি এমন বিশেষত্ব আছে যা এদের বাকিদের থেকে আলাদা করে দেয়? আমাদের সোর্সগুলো কয়েকটি মূল বৈশিষ্ট্যের কথা বলছে। প্রথমটা হলো দ্রুতগামিতা বা এজিলিটি। অ্যাজিলিটি, রাইট। বাজারে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা, তাই তো? একদম। দ্বিতীয়টা হলো নিরন্তর আত্মপ্রতিফলন। এই ধরনের সংস্থাগুলো কখনো নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকে না, তারা ক্রমাগত নিজেদের ব্যবসায়িক মডেলকে প্রশ্ন করে এবং উন্নত করার চেষ্টা করে। ইন্টারেস্টিং। তৃতীয়ত, তারা অনিশ্চয়তাকে ভয় পায় না, বরং তাকে স্বাগত জানায়, ঝুঁকি নিতে উৎসাহিত করে এমন একটা সংস্কৃতি তৈরি করে। এর সাথে নিশ্চয়ই নৈতিক ভিত্তি এবং ডেটার ব্যবহারও জড়িত। অবশ্যই, বিশ্বাস এবং স্বচ্ছতার উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করা এদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এরা অনুমানের উপর নির্ভর করে না, এদের প্রতিটি সিদ্ধান্ত হয় ডেটা ভিত্তিক। যেমন টেসলা। ঠিক, টেসলার কথাই ভাবুন। তাদের লক্ষ্যটা খুব স্পষ্ট, বিশ্বকে টেকসই শক্তির দিকে নিয়ে যাওয়াকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যটাই তাদের চালনা করে। তারা শুধু গাড়ি বানায় না, তারা স্বচালিত গাড়ির মতো অজানা এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও প্রবেশ করতে ভয় পায়নি। একদম। আর তাদের লক্ষ লক্ষ গাড়ি থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা ব্যবহার করে তারা নিজেদের অ্যালগরিদমকে প্রতিনিয়ত উন্নত করে চলেছে। এটাই হলো ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের শক্তি। বোঝা গেল। তাহলে জিও বা টেসলার মতো একটা উচ্চ কার্যক্ষমতা সংগঠনে পরিণত হতে গেলে যে অমচম মানে ফায়ার পাওয়ার দরকার তা স্পষ্ট। এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা অস্ত্রগুলো কি কি? সোর্সগুলো দুটো মূল অস্ত্রের কথা বলছে। প্রথমটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বা অর্গানাইজেশনাল কালচার। কালচার। হ্যাঁ, আজকের দিনে বিশেষ করে ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারে এআই এখন আর কোনো বিলাসিতা নয়, বরং একটা অপরিহার্য প্রয়োজনীয়তা। এআই বিভিন্ন উপায়ে ব্যবসায়িক দক্ষতা বাড়াতে পারে। যেমন অটোমেশনের কথা তো আমরা আগে আলোচনা করেছি। এছাড়া আর কোন কোন ক্ষেত্রে এআই বড় ভূমিকা রাখতে পারে? যেমন ধরুন ডেটা বিশ্লেষণ। ভারতের একটি ট্যানারি ব্যবসার উদাহরণ দেয়া হয়েছে, যারা এআই ব্যবহার করে তাদের কাঁচামালের দাম এবং উৎপাদন প্রক্রিয়ার ডেটা বিশ্লেষণ করে। এর ফলে কি হয়েছে? এর ফলে তারা শুধু অপচয়ই কমায়নি, পরিবেশগত নিয়মকানুন মেনে চলতেও সক্ষম হয়েছে। আরেকটা দারুণ উদাহরণ হল ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ বা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। হ্যাঁ, একটা হাইপার লোকাল ই-কমার্স প্ল্যাটফর্ম এআই ব্যবহার করে আগে থেকেই অনুমান করতে পারে যে কোন এলাকায় কোন জিনিসের চাহিদা বাড়তে চলেছে, ফলে তারা সঠিক পণ্য সঠিক পরিমাণে মজুদ রাখতে পারে, যা তাদের বিক্রি বাড়ায় এবং অপচয় কমায়। ঠিক। প্রযুক্তির ভূমিকা তো স্পষ্ট, কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বললেন। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। সবচেয়ে আধুনিক প্রযুক্তি থাকার পরেও কি একটা সংস্থা ব্যর্থ হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আর এখানেই সাংগঠনিক ভর বা অর্গানাইজেশনাল মাসের ধারণাটা আসে। সাংগঠনিক ভর। হ্যাঁ, একটা মজার ব্যাপার হলো অনেক কোম্পানি ভাবে যে লেটেস্ট এআই টুল কিনলেই তারা দ্রুত হয়ে যাবে, কিন্তু তারা সাংগঠনিক ভরের ব্যাপারটা ভুলে যায়। এটা অনেকটা একটা পুরনো ভারী জাহাজে F1 রেসিং কারের ইঞ্জিন লাগানোর মতো। হ্যাঁ, দারুণ তুলনা। ইঞ্জিন খুব শক্তিশালী, কিন্তু জাহাজের অঞ্চম ওজন আর পুরনো গঠনই তাকে দ্রুত চলতে দেবে না। আসল পরিবর্তনটা আসতে হবে জাহাজের ডিজাইন, অর্থাৎ কোম্পানির সংস্কৃতি থেকে। এই তুলনাটা দারুণ, কিন্তু সংস্কৃতি পরিবর্তন, এই কথাগুলো তো শুনতে খুব ভালো লাগে। বাস্তবে করাটা তো খুব কঠিন। স্বচ্ছতা বা নমনীয়তা একটা বড় কোম্পানি কিভাবে রাতারাতি নিজেদের স্বচ্ছ বা নমনীয় করে তুলবে? এর বাস্তব চ্যালেঞ্জগুলো কি কি? আপনি একেবারে আসল জায়গায় ধরেছেন। এটা মোটেই সহজ কাজ নয় এবং রাতারাতি হয়ও না। একটা সফল এবং বাধাহীন সংস্কৃতির 3টে মূল স্তম্ভের কথা আমাদের সোর্সগুলো বলছে। কি কি? প্রথমটি হল সরলতা বা সিম্পলিসিটি, অর্থাৎ গ্রাহক এবং কর্মীদের জন্য অভিজ্ঞতাকে যতটা সম্ভব সহজ করে তোলা। যেমন অ্যাপলের আইফোন, যার ব্যবহার সবাই খুব সহজে করতে পারে। অথবা ফিনটেক স্টার্টআপগুলোর ওয়ান ক্লিক পেমেন্ট। একদম। ভেতরের প্রযুক্তি যতই জটিল হোক, বাইরের অভিজ্ঞতাটা হবে জলের মতো সোজা। আর দ্বিতীয় স্তম্ভটি হল স্বচ্ছতা
বা ট্রান্সপারেন্সি। এটাকে বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায়? স্বচ্ছতা মানে শুধু ভালো ভালো কথা বলা নয়, কাজে করে দেখানো। যেমন কর্মীদের জানানো যে সংস্থা কোন দিকে এগোচ্ছে, তাদের পারফরম্যান্স কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। বা পদোন্নতির মাপকাঠিগুলো কি কি? ঠিক। গ্রাহকদের জন্য স্বচ্ছতা মানে হল কোনো লুকানো জার ছাড়া সৎ মূল্য নির্ধারণ করা। বিশ্বাস অর্জন করতে হলে খোলামেলা যোগাযোগের কোনো বিকল্প নেই। এটা কঠিন, কারণ এর জন্য ম্যানেজমেন্টকে দুর্বলতা স্বীকার করতেও প্রস্তুত থাকতে হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এটাই সবচেয়ে শক্তিশালী ভিত্তি তৈরি করে। আর তৃতীয় স্তম্ভ নমনীয়তা বা ফ্লুইডিটি। এর মানে হল পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা। যে সংস্থাগুলো পুরনো নিয়মে আটকে না থেকে হাইব্রিড কাজের মডেল গ্রহণ করেছে বা গ্রাহকদের পছন্দ অনুযায়ী নিজেদের পরিষেবা দ্রুত পরিবর্তন করতে পেরেছে, তারাই কিন্তু মহামারীর মতো সময়ও টিকে থাকতে পেরেছে। ঠিক তাই। এই তিনটি স্তম্ভ, সরলতা, স্বচ্ছতা এবং নমনীয়তা, একসাথে মিলে একটা মানসিকতা তৈরি করে। এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে কর্মীরা ভুল করতে ভয় পায় না, কারণ তারা জানে যে ভুল করাটা শেখারই একটা অংশ। তারা ক্রমাগত উন্নতির জন্য কাজ করে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আজকের এই যাত্রায় আমরা দেখলাম যে ব্যবসায়িক সাফল্য পেতে হলে সংস্থাগুলোকে প্রথমে তাদের ভেতরের অদৃশ্য শত্রু অর্থাৎ ঘর্ষণ বা বাধাগুলোকে চিহ্নিত করতে হবে। তারপর প্রক্রিয়াকে সহজ এবং স্বয়ংক্রিয় করতে হবে। আর এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য হল জিও বা টেসলার মতো একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন সংগঠনে পরিণত হওয়া। একদম। আর এই যাত্রায় এআই এবং প্রযুক্তি নিঃসন্দেহে শক্তিশালী ইঞ্জিন, কিন্তু আসল এবং টেকসই পরিবর্তন আসে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কৃতি থেকে, যা সরলতা, স্বচ্ছতা এবং নমনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মানে সংস্কৃতি হলো সেই জ্বালানি যা এই শক্তিশালী ইঞ্জিনকে সচল রাখে এবং সঠিক পথে চালনা করে। জ্বালানি ছাড়া ইঞ্জিন তো শুধু এক টুকরো লোহা। চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। ভবিষ্যতের ব্যবসায়িক জগতে টিকে থাকার জন্য প্রযুক্তি এবং মানবকেন্দ্রিক সংস্কৃতির মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে সংস্থাগুলো তাদের গ্রাহক এবং কর্মীদের জন্য সবকিছু সহজ করে তুলতে পারবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। আপনার সংস্থা কি সেই জয়ের জন্য প্রস্তুত হচ্ছে?